দর্শক, ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। ইতোমধ্যেই সেখানে এসেছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। যেমনটি আগের সংবাদেও আপনি বলছিলেন, আমরা সেখান থেকে সরাসরি একটু দেখতে চাই স্বজন এবং শুভানুধ্যায়ীরা তার জন্য শেষ শ্রদ্ধা কিভাবে জানাচ্ছেন। অ্যাডভোকেট মন্ডুকর সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। যেমনটি আপনি এর মধ্যে জানিয়েছেন যে আসলে রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমকে শ্রদ্ধা জানানোর পর গার্ড অব অনার দেওয়ার পর এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। অধ্যাপক মাহফুজা খানম তিনি একাধারে যেমন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, একেবারে ঢাকার যারা গেরিলা যুদ্ধ করেছেন সেভাবে তিনি প্রশিক্ষণ নিয়েছেন এবং সেইখান থেকে তিনি নারীর অনুপ্রেরণা হয়েছিলেন যখন তিনি ডাকসুর প্রথম নারী ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগের যে স্বাধিকার আন্দোলনের তার যে ভূমিকা সেটি আসলে সবসময় স্মরণ করার যোগ্য। তাকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন, জানেন যে অধ্যাপক মাহফুজা খানম তিনি কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন ছিলেন। তার একজন সহযোদ্ধা ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তার কাছে আসলে জানতে চাইব যে ডক্টর অধ্যাপক মাহফুজা খানম সম্পর্কে তিনি কেমন মানুষ ছিলেন। বাংলাদেশের এই সময়ে সবচেয়ে গতিশীল অক্লান্ত কর্মা একজন মানুষ মাহফুজা খানম, যার কাজ সমাজের প্রান্তে বিস্তৃত ছিল। একদিকে যেমন তিনি শিশু কিশোরদের গড়ে তোলার জন্য শিশু কিশোর সংগঠন খেলা করে চেয়ারপারসন ছিলেন, অন্যদিকে আবার দেশের সবচেয়ে বিদ্বান ব্যক্তিদের সংগঠন এই শিশু সোসাইটির সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। তার সরাসরি অর্থায়নে কত ছাত্র যে তাদের জীবনের পড়াশোনার পুরোটা পর্ব চালিয়েছেন বেশিরভাগ মানুষই জানি না। এর বাইরে প্রতি বছর তিনি স্কুল কলেজের মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করতেন। নারী সংগঠন, শিশু সংগঠন, যুব সংগঠন, পেশাজীবী সংগঠন সর্বত্রই তার বিচরণ ছিল এবং তিনি ছিন্নমূল শিশুদেরকে পুনর্বাসন করার জন্য যে সংগঠনটি শিশু বিকাশ ছায়া, তার অন্যতম উদ্যোক্তা এবং সভাপতি তিনি ছিলেন। অন্যদিকে অপরাজেয় বাংলা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদির মতো সংগঠনগুলোরও তিনি ছিলেন সভাপতি। একটা কথা বলা যায়, বহুকর্মা মানুষ যার জীবনটি কাজের বর্ণ বৈচিত্র্যে রঙিন এবং একই সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু কর্মচঞ্চল ছিলেন। আমরা জানি সাঁতার কাটতে গিয়ে তার খারাপ লাগে এবং হাসপাতালে নেয়ার আগেই তিনি কয়েক মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেন। 79 থেকে 80-তে পা রাখা এই মানুষটির শারীরিক বয়স যদিও 80 ছিল, কিন্তু কর্মচঞ্চলের চেতনায় কিন্তু একজন তরুণের মতো কাজ করেছেন। আমরা এই নক্ষত্রের পতনে শোকাহত বোধ করছি এবং আমি মনে করছি তার এই জায়গাটি সহজেই পূরণ হবার নয়। রিন ভাই, আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উনি একেবারে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, নিজে ট্রেনিং নিয়েছেন। আমার সাথে ইন্টারভিউ তিনি তার সেই ট্রেনিংয়ের কথা বলেছেন। নারী মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার যে অবদান, আমরা গত 50 বছরে বা এই প্রায় 55-60 বছরে আমরা আসলে তার যে অবদান সেটার আসলে কতটা সম্মান জানাতে পেরেছি জাতি হিসেবে। মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকার ভেতরে থেকে যে কাজটি করেছেন এটি অসম সাহসিকতার। তার বাড়িটিও ছিল মুক্তিযোদ্ধাদের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি থেকে অ্যাসিড সহ নানা রাসায়নিক এনে বোম বানানোর সরঞ্জাম মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন। এরকম একটি মানুষকে যে রাষ্ট্র থেকে যে জাতীয় সম্মান দেওয়া দরকার, মূল্যায়ন করা দরকার, সেটা কিন্তু হয় নাই। আমরা বারবার দেখেছি আমাদের মুক্তিযুদ্ধকে, এটা তো জনযুদ্ধ ছিল, সেই জনযুদ্ধকে প্রধানত সামরিকরণের চেষ্টায় বেশি করা হয়েছে। আমরা মনে করি আগত প্রজন্ম যারা মুক্তিযোদ্ধাকে সঠিকভাবে গবেষণার মাধ্যমে তুলে ধরবে, তারা মাহফুজা খানমের এই অদেখা অনুন্মোচিত দিকটি উন্মোচন করবেন।
অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী তিনি বলছিলেন অধ্যাপক মাহফুজা খানম সম্পর্কে। আমরা দেখছি যে একে একে তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং তার যে সহযোদ্ধারা ছিলেন, তার রাজনৈতিক সহকর্মীরা ছিলেন, তার সাংস্কৃতিক সহকর্মীরা ছিলেন, তারা শ্রদ্ধা জানাতে এসছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা অনেককেই এখানে এসে খুব অশ্রুসজল চোখে তাকে বিদায় জানাতে দেখছি। এবং অধ্যাপক মাহফুজা খানমের স্বামী জানেন যে সাবেক আইনমন্ত্রী শফিকুল হক তিনিও খুব গুরুতর অসুস্থ এবং দীর্ঘদিন ধরে তিনিও শয্যাশায়ী এবং এমন একটি অবস্থায় ডক্টর অধ্যাপক মাহফুজা খানম তিনি তার যে এভাবে হুট করে চলে যাওয়া এটি আসলে অনেকেই হয়তো মেনে নিতে পারছেন না, বিশেষ করে তার সমসাময়িক সময়ে যখন বাংলাদেশে আসলে নারীদের রাজনীতি করাটাই এক ধরনের নিষিদ্ধ অবস্থায় ছিল সেই পাকিস্তান আমলে, তখন সেই সংকীর্ণ মানসিকতার সমাজেও তিনি ডাকসুর মতো একটি ছাত্র সংগঠনের ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং প্রথম নারী ভিপি নির্বাচিত হয়েছিলেন। সেটি কিন্তু কোনো কোটার বা কোনো নারী সংরক্ষিত আসনের বিষয়গুলো তেমন ছিল না। তার ছাত্রদের সঙ্গে লড়াই করে ছাত্রী হিসেবে তিনি নির্বাচনী লড়াইয়ে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং তার মুক্তিযুদ্ধে তার যে অবদান, একজন নারী হিসেবে শুধু সেই অবদান দেখলে হয়তো তাকে ছোট করা হবে, নারী পুরুষ নির্বিশেষে তার যে অবদান সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সব।